না, তৃণমূল যা দুর্নীতি করে গেছে ওই যদি হিসেব করতে হয় আগামী 30 বছর লাগবে টোটাল দুর্নীতির হিসেব করতে। মানে একেবারে ঘৃণ্য এরা। এরা নিজেদের স্বার্থে যেতে পারে না হেন কোনো জায়গা নেই। সব করতে পারে এরা। কেন আপনি রকে সবার সামনে ছোট করেছেন? উত্তর দিতে হবে আপনাকে আজ হোক কাল। কিচ্ছু করার নেই। তাই আমি তো মনে করি আপনি ইচ্ছে করে এটা করেননি। আপনার মধ্যে ভয়ংকর দেশ বিরোধিতা রয়েছে। এক্ষেত্রে বামপন্থীদের সঙ্গে আপনাদের ভীষণ মিলে যায়। বামপন্থীগুলো যেরকম দেশদ্রোহী, এও সেরকম দেশদ্রোহী। স্যার, বিজেপির সরকার 100 দিন অতিক্রান্ত করেছে। যা নির্বাচনী ইস্তাহারে দেওয়া ছিল তার 43% কাজ ইতিমধ্যে তারা শেষ করে ফেলেছে। ভবিষ্যৎকে কিভাবে দেখছে বিজেপি সরকার? আমি আপনাকে একটা বই দেখাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের 100 দিন। দেখা যাচ্ছে? এরকম একটা বই, এবং আমরা কি বলেছিলাম এবং কি করতে পেরেছি, কোনো রকম বেশি কথা না বলে আমরা পরিষ্কার ডিটেলে বলে দিয়েছি যে আমাদের কি করার কথা ছিল, আমরা কি করতে চেয়েছিলাম, কি অঙ্গীকার দিয়েছিলাম। জাতীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, প্রশাসনিক সংস্কার, নারী কল্যাণ ও ক্ষমতায়ন, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও কর্মসংস্থান, যুব সমাজের জন্য কর্মসংস্থান, কৃষি ও গ্রামীণ অর্থনীতি, মৎস্য এবং নীল অর্থনীতি। এগুলো আমরা কথা দিয়েছিলাম যে আমরা এইগুলো সংস্কার করব, কারণ পশ্চিমবঙ্গ এগুলো সবচেয়ে বেশি পিছিয়ে ছিল। পশ্চিমবঙ্গ আমরা কি করতে পেরেছি? প্রথম কথা হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবায় উত্তরবঙ্গে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট ও মেডিকেল সায়েন্স এইমস প্রতিষ্ঠা করতে চলেছি আমরা। আমরা উত্তরবঙ্গে অত্যাধুনিক ক্যান্সার হসপিটাল, রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, এবং সবচেয়ে বড় কথা আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারতকে আমরা এ রাজ্যে চালু করেছি। আমরা শিক্ষার ক্ষেত্রে নিউ এডুকেশন পলিসি পুরোপুরি তার যা দর্শন, তার যা লক্ষ্য, সেটাকে গ্রহণ করেছি। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করার চেষ্টা করছি। মিড ডে মিলটাকে যাতে খাবার যোগ্য হয় সেটা আমরা করছি। প্রযুক্তি নির্ভর শিক্ষার দিকে এগিয়েছি। সংস্কৃতি, ঐতিহ্য এবং পর্যটনে আমরা এগিয়েছি। আমরা উন্নয়নে সবাইকে নিয়ে এসেছি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, পরিকাঠামো উন্নয়ন, যেরকম বন্দর ও সামুদ্রিক পরিকাঠামো, সেতু এবং যোগাযোগ, সেখানে বেশ ভালোভাবে কাজ শুরু হয়েছে। বিমানবন্দর শুরু হয়েছে, তার মধ্যে উড়ান প্রকল্পের আওতায় পুরুলিয়া, মালদা, বালুরঘাটে বিমান পরিবহন চালু হবে, তাই বিমানবন্দরকে উন্নত করার চেষ্টা চলছে। পর্যটনে উন্নত আগেই বলেছি। পরিবেশ সংরক্ষণের চেষ্টা করেছি, রয়্যাল বেঙ্গল টাইগার যাতে ধ্বংস না হয়ে যায়। সবচেয়ে বড় কথা শিল্প এবং অর্থনীতি, যেটা দরকার, যার মধ্যে চা শিল্প রয়েছে, তার উন্নয়নে। সিঙ্গুরে, যে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানে অত্যাধুনিক শিল্প পার্ক তৈরি করার পরিকল্পনা করেছে সরকার। ফলে এক একটা করে এই কাজগুলো করছে। আমরা মমতা ব্যানার্জির মতো বলছি না, তিনি প্রথম বছরই বলছে আমরা 80% 90% কাজ করে দিয়েছি, আর 10% বাকি। না, আমরা সেটা বলিনি। যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে তৃণমূল এই রাজ্যটাকে ফেলে রেখে গিয়েছিল, তার আগে 34 বছর সিপিএম। এই রাজ্যের উন্নয়ন একটা কষ্টসাধ্য, কষ্ট সাপেক্ষ ব্যাপার। এর জন্য প্রচুর অর্থ লাগবে, এর জন্য প্রচুর লড়াই করতে হবে। সরকার সেই কাজটা শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কিছু ভালো বিনিয়োগ আসছে। যেরকম জানো যে হাওড়াতে আমুল কোম্পানি বেশ ভালো বিনিয়োগ করবে। যেরকম পুরুলিয়াতে অমিত, যে স্টিল কোম্পানি, তারা স্টিলের কারখানা খুলবে। এরকম অনেক কারখানা হচ্ছে। আজকেই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তারা এসেছেন। রাজনাথ সিং এসেছেন গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, সেখানে অত্যাধুনিক জাহাজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং দেশে যা যা জাহাজ নির্মাণ হবে, বিশেষত প্রতিরক্ষা জাহাজ, তার 25% কিন্তু গার্ডেন রিচ করবে। এর চেয়ে ভালো শুরু আর কি হতে পারে? আমরা বলছি না সব কাজ শেষ হয়ে গেছে, কিন্তু একটা শুরু হয়েছে। যদি ইফ মর্নিং শোস দ্য ডে, তাহলে আগামীটা ডেফিনেটলি পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত ভালো। আমাদের লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গকে
আবার সেই 50-60-এর দশকে যে পশ্চিমবঙ্গ ছিল সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজ্য হিসেবে। বিজেপি ক্ষমতায় আসার পরই দেখলাম যে 1 মাসের মধ্যেই প্রায় 1129 একর জমি বিএসএফ কে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই জমি দেওয়া নিয়ে এত টালবাহানা করলেন তার কেন? কারণ উনি চাইছিলেন সীমান্তটা খোলা করে দেওয়া। উনি তীব্র উন্নয়ন বিরোধী। আমরা 2009-10 সালে ভুল বুঝেছিলাম। উনি তীব্র উন্নয়ন বিরোধী, উন্নয়ন চান না। উনি চান গোটা রাজ্যটা একটা মধ্য থেকে নিম্নমানের অর্থনীতিতে পরিণত হোক। আমি জানি না এগুলো এই বিকৃত ভাবনাগুলো কেন তার আসে। একটা ছোট্ট ঘটনা বলি। আচ্ছা, আ চিংড়িঘাটার কাছে একটা মেট্রো উড়ালপুর। ইতিমধ্যে এই সরকার এসে ৩ মাসের মধ্যে ওই অংশটা জুড়ে দিয়েছে কিন্তু। ওটা বছরের পর বছর আটকে রেখেছিল এবং উড়ালপুর যাতে না জোড়ে তার জন্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। মানে বাঙালির এই জন্যই চ্যালেঞ্জ করা উচিত যে আপনি কি করতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন? এবং আমি জানি ওটা প্রশাসনের সবাই চাইছে একটা মানে মমতা ব্যানার্জির আপত্তিটা হয়নি। এই ধরনের যে অদ্ভুত একটা রিট্রোগ্রেডেড মেন্টালিটি, একটা বিকৃত মানসিকতা, উন্নয়ন বিরোধী মানসিকতা, এটা খুব দুর্ভাগ্যজনক। মানে একজন মুখ্যমন্ত্রী এইরকম মানসিকতা পোষণ করতে পারেন। আর সীমান্ত সুরক্ষায় ওনার কোনো গা ছিল না, কারণ উনি বুঝেছিলেন যে তিনি আহ, এই রাজ্যে থাকবেন, থাকতে গেলে তাকে বাংলাদেশিদের সাহায্য নিতে হবে। তিনি নিজে 2004 সালে এক তারা কাগজ ছুঁড়ে পদত্যাগ করে লোকসভা থেকে বেরিয়ে এসেছিলেন। ওটা পদত্যাগের নাটক ছিল, পদত্যাগ ছিল না। যে এ রাজ্যে কোটি কোটি ভোটারকে সিপিএম ক্ষমতায় মানে ভোটার লিস্টে নাম ঢুকিয়েছে। অথচ সেই তিনি যখন কেন্দ্রীয় সরকার বলছে জমি দাও, আমি ভালো করে বানাবো, একদম ফোর্টিফাইড বর্ডার করব, যাতে মাছি গলতে না পারে, তিনি বলে দিয়েছেন বর্ডারটা খোলা পড়ে থাক, দেবো না জমি, পরে দেবো। নানা ছুতো যে কথা মানে চাষিরা রাজি হচ্ছে না। আচ্ছা, নতুন সরকার এসে রাজি হলো কি করে? নতুন সরকার জমিটা হস্তান্তর করলো কি করে? দেশের যে প্রবল একটা কি বলবো চাপ আছে বাইরে থেকে, এ দেশকে অনেকে টার্গেট করছে, বিশেষত জেহাদি গোষ্ঠীটা তার টার্গেট করছে, তার হয়ে খেলছিলেন কেন মমতা ব্যানার্জি? আমার প্রশ্ন। আপনার কাজের সঙ্গে তো জেহাদি গোষ্ঠীর কাজ কোথাও মিলে যাচ্ছে। আপনার কাজে জেহাদিরা তো লাভবান হচ্ছে। 2014 সালের 2রা অক্টোবর যখন বর্ধমানে খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটেছিল, আপনি বলেছিলেন করেছে। আপনার লজ্জা লাগলো না? কারণ আপনার এই কথায় পাকিস্তানের আনন্দের বন্যা বয়ে গেছিল। তারা প্রচার করতে শুরু করলো ভারতীয় কতটা খারাপ দেখো, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছেন। আমি সত্যি এত নির্লজ্জ মানুষ জীবনে দেখিনি। এই তৃণমূলের এই শীর্ষ নেতৃত্ব এবং তার নিচের লোকগুলো এরকম হতে পারে। মানে একেবারে ঘৃণ্য এরা। এরা নিজেদের স্বার্থে যেতে পারে না, হেন কোনো জায়গা নেই, সব করতে পারে এরা। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই পশ্চিমবঙ্গ জঙ্গিদের সেফ প্লেস হয়ে উঠেছিল? উনি জেনে বুঝে পশ্চিমবঙ্গকে বাঁচানোর চেষ্টা করেননি, দায় ওনাকে নিতে হবে। উনি কেন কেন জমি দেননি? কেন আপনি কে সবার সামনে ছোট করেছেন? উত্তর দিতে হবে আপনাকে, আজ হোক কাল। কিচ্ছু করার নেই। তাই আমি তো মনে করি আপনি ইচ্ছে করে এটা করেননি। আপনার মধ্যে ভয়ঙ্কর দেশ বিরোধিতা রয়েছে। এক্ষেত্রে বামপন্থীদের সঙ্গে আপনাদের ভীষণ মিলে যায়। বামপন্থীগুলো যেরকম দেশদ্রোহী, এও সেরকম দেশদ্রোহী। স্যার, আমরা দেখছি রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার মিলিতভাবে কাজ করছে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য। কিন্তু একটু আগে আপনি যে কথাটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র উন্নয়ন বিরোধী, ঠিক এই কারণেই কি এতদিন কেন্দ্রের সঙ্গে এত মতবিরোধ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বিরোধী। তিনি উন্নয়ন চান না। তিনি চান গোটা রাজ্যটা একেবারে পিছিয়ে থাকুক। পিছিয়ে থাকলে ওনার ওই ভোট কেনার জন্যে টাকা পয়সা বন্টন করে উনি ক্ষমতায় আসবেন। 3বার এইভাবে এসছেন। তার মধ্যে তৃতীয়বারটা তো একদম চুরি করে জেতা, গুন্ডামি করে জেতা। দ্বিতীয়বার এইভাবে এসছেন বন্টন করে। তিনি চাইছিলেন দারিদ্র না থাকলে বন্টন কেন হবে? গুজরাটে বন্টন করলে কেউ নেবে নেবে না, লোকে খেটে খুঁটে খায়, উদ্যোগপতি আছে ওখানে। আমাদের এখানে যেহেতু দরিদ্র মানুষ, টাকা না দিলে অনেক মানুষের অসুবিধা হয়। আপনি সেটা বুঝে গেছিলেন, তাই টাকা দেওয়া শুরু করলেন মানুষকে ক্ষমতায় আসার জন্য। আপনি ভেবেছিলেন এই মানে বন্টন ভিত্তিক অর্থনীতি, আপনি টাকা দেবেন, লোকে টাকা গ্রহণ করবে, আপনাকে জেতাবে। বেশি দিন চললো না এটা। বাঙালি শেষ পর্যন্ত বুঝে গেল আপনার প্রকৃত মতলবটা কি, সেই জন্য হারিয়ে দিয়েছে। বর্তমান রাজ্য সরকার এই অবৈধ নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই 15 বছরে তৃণমূল কংগ্রেস কি শুধুই গাফিলতি করে গেছে? এটা শুধু তৃণমূল করেনি, তার আগে সিপিএমও করে। আর সিপিএম এর একেবারে ব্রিফ নিয়ে ফেলেছিল তৃণমূল কংগ্রেস। ওরা যা করেছে তার চেয়ে খারাপ করেছে।
এই যে মানে অবৈধ নির্মাণ, টাকা পয়সা দিয়ে প্ল্যান স্যাংশন করে দেওয়া, ৫ তলা হয়েছে ওপরে ১ তলা তুলে দেওয়া, জায়গা না ছাড়া, এগুলো সবই এই অবৈধ নির্মাণের একটা অংশ। তুমি তো দমদমে আমার বাড়িতে এসছো, যাওয়ার সময় ২-১টা বাড়ির ছবি নিয়ে যাও, যেগুলো নতুন তৈরি হচ্ছে। কি ছাড় হয়েছে, আমার পাশের ফ্ল্যাটে চলে যাও। পাশেই দেখে নাও ২টো ফ্ল্যাটের চওড়াটা দেখবে, নিচে ঠিক আছে, ওপরে সব জুড়ে গেছে। এই অবৈধ নির্মাণগুলো চলেছে। দমদমে ৮ ফুট ১০ ফুট রাস্তা, এদিকে ৭ তলা ওদিকে ৮ তলা, এবার হয় কখনো? আর যদি কোথাও আগুন লাগে, গোটা দমদম ছারখার হয়ে যাবে। এগুলো শুধু দমদম নয়, সমস্ত শহরতলিতে একই অবস্থা। বারবার আমি বলে আসছি, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। তারপরেও কোনো রকম এরা প্রোটেকশন নেয়নি, কিচ্ছু করেনি, উদ্যোগ নেয়নি। ফলে এই ঘটনা ঘটে গেছে। লাভবান কে হয়েছে? তৃণমূল দলের কিছু গুন্ডা বদমাস, তারা টাকা তুলেছে, তাদের কাউন্সিলর মানে লোকাল ডনগুলোকে কাউন্সিলর বানিয়েছে। গোটা দলটাই তো ক্রিমিনালে ভর্তি। ফলে তারা এই কাণ্ডটি করেছে, কি করা যাবে? কিছু করার তো নেই। আপনি একটু আগে আগুন লাগার কথা বললেন, আমরা দেখলাম যে কিছুদিন আগে ফ্রি স্কুল স্ট্রিটে সেখানে একটি হোটেলে আগুন লাগে। এই যেখানে আগুন লেগেছে তার ১ কিলোমিটারের মধ্যে কলকাতা কর্পোরেশন আর ৪৫ সেকেন্ডের দূরত্বে দমকলের সদর দপ্তর। তাও ১৫ বছর ধরে কোনো রকম ফায়ার অডিট হয়নি, বেনিয়মে তৈরি হচ্ছে একাধিক অবৈধ নির্মাণ। ফায়ার অডিট হয়নি, বেআইনি নির্মাণ হয়েছে। একটা বড় বাড়িতে ১০খানা হোটেল চলছে, বেরোনোর জায়গা নেই, স্মোক আউটলেট নেই, আগুন লাগলে পালিয়ে যাবার ব্যবস্থা নেই, আগুন নেবানোর বন্দোবস্ত নেই। কি চলছিল এখানে? কি চলছিল? বর্তমান সরকার সব বন্ধ করছে, একে একে গিয়ে বন্ধ করা হচ্ছে। এমনকি ফুটপাতে আগুন জ্বালিয়ে যখন কেউ কাজ করছে, আমাদের পুরমন্ত্রী তিনি যখন আপত্তি করছেন, সেটা নিয়ে ফেসবুকে লেখা হচ্ছে, আরে উনি কোনো বাচ্চাকে দুধ খেতে আপত্তি করেননি, দুধ খাওয়ানোর ব্যাপারে তার কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তায় ওরকম আগুন জ্বালিয়ে দুধ গরম করাটা বিপজ্জনক, উনি তার প্রতিবাদ করেছেন, বলে এগুলো করো না, সেফলি একটা সেফ জায়গায় করো, রাস্তায় এরকম করলে অসুবিধা হবে মানুষের। ব্যাস, শুরু হয়ে গেল ফেসবুকে এবং ইনস্টাগ্রামে লেখালেখি, এক্স হ্যান্ডেলে লেখালেখি। এরা চায়টা কি? এই বামপন্থীরা চায়টা কি? তৃণমূল এরকম চলবে? পশ্চিমবাংলায় এইরকম সাধারণ মানুষ ফুটপাতে থাকবে, ওদের খুব খুশি মনে হয় ফুটপাতে থাকলে। ফলে এদের কথা বেশি ভাবার দরকার নেই, সরকার তার উদ্যোগে চলবে এবং চালিয়ে যাবে সামনে। নতুন অভিযোগ উঠছে যে পুরসভার কর্মীদের বেতনেও কাটমানি খেত তৃণমূল সরকার, তাদের বেতনেও ভাগ বসিয়েছিল। হ্যাঁ, বসিয়েছিল। ওরা কোথায় ভাগ বসায়নি? পুরসভায় এতগুলো চাকরি দিয়ে কাটমানি খেয়েছে, তো তারা পুরকর্মীদের কাছ থেকে কাটমানি খেতেই পারে। কারণ এই যে শয়ে শয়ে হাজারো হাজারো লোককে অ্যাডহক নিয়োগ করা হয়েছিল, সবই টাকা নেওয়া হয়েছিল এবং তাদের বেতনে একটা অংশ নিয়ে নেওয়া হতো বলেই আমার মনে হয়। ভালো করে তদন্ত হোক, বোঝা যাবে তাদের বেতনে একটা অংশই দাদাগুলো খেত। তুমি যে কোনো রাস্তায় একটু হাঁটো, রাস্তায় যে ফুটপাতে যারা বসে তাদের কাছ থেকে কাটমানি খায়। ওই জন্য ফুটপাত থেকে হকার তুলতে ওদের আপত্তি। আগে সিপিএম কাটমানি খেত, সিপিএম এর সিটু কাটমানি খেত, এবারে তৃণমূল কাটমানি খায়। বলে এই কাটমানি খায় বলে ওদের ফুটপাত থেকে হকার তুলতে আপত্তি আছে। আমরা চাই ফুটপাতে হকার থাকবে না, হকার দোকান যে হকার সে দোকানের মালিক হবে, সে ব্যবসায়ী হবে। আমরা সেই উদ্যোগ নেওয়াবো তাদের। এরা চায় মানুষ ফুটপাতে হকারি করুক, আমরা চাই সে হকারগুলো বড় ব্যবসায়ী হোক, তারা ভালো করে ব্যবসা করুক, ফুটপাতে কেন ব্যবসা করবে? এটাই হচ্ছে মানসিকতার পার্থক্য। একটু অন্য প্রসঙ্গে প্রশ্ন করব, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বামেদের উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়া জুড়ে। যাদবপুরে পড়াশোনা ব্যতীত রাজনীতির নোংরা আখড়া তৈরি করতে চাইছে কি বামেরা? বামেদের বাঁচার তো লাস্ট জায়গা ওটা, সব জায়গা থেকে তো আউট হয়ে গেছে। মানুষ দেখলে আর ওদের পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, তাড়া করে, বিচ্ছিরি কথা বলে, টন্টিটকিরি করে, ওই একটা জায়গায় ঘিরে বসে আছে, বাম, অতি বাম, পিকে বাম, সব ধরে বসে আছে ওখানে। মনে মুক্ত হাওয়া, মুক্ত হাওয়া যদি হয় তাহলে বাইরের লোক তো মুক্ত হয়ে যেতে পারবে না, বামেরাই থাকবে। অন্য কেউ সিনেমা প্রদর্শনী করলে তাকে মারবে, অন্য কেউ সেখানে মিটিং মিছিল বলে তাকে মেরে তাড়িয়ে দেবে। এ বহুদিন চলছে, চলবে না, এগুলো আর চলতে পারে না। ওখানে নানা রকম উস্কানি আছে, সেগুলো সব বন্ধ করে যাদবপুরকে শক্তি হাকারের খোলা হাওয়াতে পরিণত করা হবে, সেই শপথ আমরা নিয়েছি। অধ্যাপকদের ঘেরাও করেও বামেরা আন্দোলন করছে, আদৌ কি কোনোদিন ছন্দ ফিরবে যাদবপুরের? অবশ্যই ফিরবে, সরকারকে কঠোর হতে হবে, সরকার কঠোর হবে এবং ছন্দ ফিরবে। বামের ছাত্র সংগঠন যা করছে, ওরা কারোর উস্কানিতে মদতে করছে, সেটা বন্ধ হয়ে গেলে অসুবিধে হবে না। আমি বিশ্বাস করি যাদবপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যায়, না যাবার কোনো কারণ নেই। কিন্তু একটি বিশ্ববিদ্যালয় স্বশাসিত সংস্থা, আগে বিশ্ববিদ্যালয় হাতে ছাড়া হোক, তারা কি করে, যদি তারা না পারে অবশ্যই সরকারকে উদ্যোগ নিতে হবে।
একটা শেষ প্রশ্ন করব, শওকত মোল্লার বিরুদ্ধে ইউপিএ ধারা জারি করা হয়েছে, এই দুর্নীতির কি আদৌ কোথাও গিয়ে শেষ হবে তৃণমূল সরকারে? না না, তৃণমূল যা দুর্নীতি করে গেছে ওই যদি হিসাব করতে হয় আগামী 30 বছর লাগবে টোটাল দুর্নীতির হিসাব করতে। আগামী 30 বছর লেগে যাবে। একটু আগে একদম শুরুতে তুমি একটা কথা বলেছিলে, সেটা হচ্ছে কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি কেন। তুমি কখনো যদি পারো একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে পারো, বর্ডার এরিয়ায় যে সমস্ত এলাকা আছে সেখানে যেখানে বিশেষত কাঁটাতার দেওয়া হয়নি সেখান থেকে লোক ঢোকানো হতো। কারণ বিএসএফ তো আর হাতে হাত লাগিয়ে বসে থাকতে পারে না, বিএসএফের চৌকি আছে, সেই চৌকিগুলোকে পাশ কাটিয়ে প্রচুর লোক ঢুকতো, তাদের নিয়ে এসে রাখা হতো, রেখে তাদের আধার বা ভোটার কার্ড তৈরি করা হতো, আধার বা ভোটার কার্ড তৈরি করার জন্য টাকা পয়সা নেওয়া হতো। ব্যারাকপুরে কে একজন ধরা পড়েছিল না, যে আধার কার্ডের জন্য 15,000, ভোটার কার্ডের জন্য 20,000, এইসব ছিল। এইরকম করে ধরা হতো, তাদের ভোটার কার্ড বানানো হতো, এদেশে এসে কোথাও বসানো হতো এবং তারা এখানে রাজত্ব করে বেড়াতো। এই অবস্থা দাঁড়িয়েছিল। কত টাকা তুলেছে ওরা? প্রচুর টাকা। এটা আলটিমেটলি এটা কিন্তু টাকা পয়সা আয়ের প্রশ্ন, তার সঙ্গে দেশের সিকিউরিটির সঙ্গে এরা কম্প্রোমাইজ করে দিয়েছিল। ফলে আলটিমেটলি এগুলো এখন বন্ধ করতে হবে, আইন মেনে চলতে হবে। নতুন সরকার আইন মানার দিকে নজর দিয়েছে, আইন না মানলে আইন তার নিজের পথে হাঁটবে, আইন মানতেই হবে। মানে 15 বছর ধরে শুধু টাকার রাজনীতি শুধু করে টাকার এসছে। রাজনীতি করে গেছে আর কিচ্ছু করে না। এবার সত্যিকারের রাজনীতি শুরু হয়েছে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।